প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি ক্লাসে যুক্ত আছি এবং সরাসরি ক্লাস তোমাদের সবারই শুরু হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। সরকারি নির্দেশনা অনুসারে আমরা প্রতি সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস নিচ্ছি। এর পাশাপাশি অনলাইনে লাইভ এবং ভিডিও ক্লাস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা হচ্ছে। এই ক্লাসগুলো নিয়মিত দেখার মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সে উদ্দেশ্য তোমরা পূরণ করতে পারবে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার বিষয় সন্ধি। সন্ধি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এই সন্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেখানে ধ্বনি মাধুর্য রক্ষিত হবে না, শব্দের উচ্চারণ সহজ হবে না, সেক্ষেত্রে সন্ধি করার কিন্তু কোনো নিয়ম নেই। তো আমরা জানি যে সন্ধিকে, আমরা যে সন্ধিগুলো আছে সেই সন্ধিগুলো 3 ধরনের: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধির কিছু নিয়ম এর আগে আমরা আলোচনা করেছি, মানে পুরো রিভিশন ক্লাস চলছে। তো আজকে স্বরসন্ধির কিছু নিয়ম এবং বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা জানি হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এরপরে যদি হ্রস্ব ই এবং দীর্ঘ ই ছাড়া অন্য স্বরধ্বনি থাকে, তাহলে সন্ধিযুক্ত হওয়ার সময় হ্রস্ব ই এবং দীর্ঘ এর জায়গায় অন্তস্থ জ হয় আর অন্য স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হয়ে থাকে। কার নিশ্চয় আমরা জানি, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো আমরা দেখো, একটি উদাহরণ তোমাদেরকে দিতে চাই। একটি শব্দ লিখেছি, শব্দ থেকে আমরা যদি বিশ্লেষণ করি, দেখো এই শব্দটির মধ্যে একটি জফলা আছে। এই জফলা যুক্ত বর্ণের পূর্বে একটি কার চিহ্ন আছে, এটি একার। এই একারকে আমরা যদি দ্বিতীয় শব্দ থেকে শুরু করি, তাহলে প্রথম শব্দে জফলাটি কার পরিবর্তে আসছে? হ্রস্বই এবং দীর্ঘের পরিবর্তে। তাহলে প্রথম শব্দের যে প্রথম বর্ণ আছে পয়রফলা, তারপর আছে ত, এরপরে জফলা আছে, জফলার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্রস্বই। তাহলে প্রতি, এখানে দেখো একটি কার চিহ্ন আছে, এটা কোন কার চিহ্ন? এ। এই বর্ণটাকে আমরা পূর্ণ বর্ণ করব। তারপর শেষের যে বর্ণটি আছে সেই বর্ণটি আমরা লিখে দিলাম। প্রতি যোগ এক সমান সমান প্রত্যেক। আমরা সাধারণত সন্ধি বিচ্ছেদ করতে আসে, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ কি, নিয়মটি জানা থাকলে, পদ্ধতি জানা থাকলে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, বলো দেখি, একটি উদাহরণ আমরা লিখছি। এই উদাহরণের সন্ধি বিচ্ছেদ কি হবে? এই সন্ধি বিচ্ছেদটা কি হবে? হ্যাঁ, এই সন্ধি বিচ্ছেদ দেখো, হ্যাঁ সঠিক বলেছ। যেহেতু জফলা আছে, আমরা জফলার জায়গায় হ্রস্বই দিব। এরপরে দেখো, এখানে কোনো কার চিহ্ন নেই, জফলাযুক্ত বর্ণের সাথে কিন্তু কোনো কার চিহ্ন নেই। যদি জফলাযুক্ত বর্ণের সাথে কোনো কার চিহ্ন না থাকে, তাহলে মনে করতে হবে সেখানে একটি স্বরধ্বনি আছে। সেই স্বরধ্বনিটি কি? হ্যাঁ, সেই স্বরধ্বনিটি হচ্ছে স্বরে অ। অতি যোগ অন্ত সমান সমান অত্যন্ত। এই নিয়মে আরেকটি উদাহরণ আমরা দিতে যাচ্ছি। দেখো, ইতি যোগ আদি, তাহলে কি হবে বলো তো? আমরা কিন্তু খুব সহজেই, তোমরা খুব বলতে পারো, এটি হবে ইত্যাদি। রসের পরিবর্তে আমরা জফলা নিয়ে আসব। এখানে স্বরি আ আছে, এই স্বরি আর পরিবর্তে আমরা কার নিয়ে আসব, তারপরে দয় রস্বই। ইতি যোগ আদি ইত্যাদি। খুব সহজটি, কিন্তু আসলে খুবই সহজ একটি নিয়ম।
এরপরে যে নিয়মটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই নিয়মটি হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। হ্রস্ব উ অথবা দীর্ঘ উ এরপরে যদি অন্য স্বরধ্বনি থাকে, মানে হ্রস্ব উ এবং দীর্ঘ উ ছাড়া অন্য স্বরধ্বনি যদি থাকে, তাহলে হ্রস্ব উ এবং দীর্ঘ স্থলে ব হবে, আর অন্য স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হবে। তাহলে উদাহরণ দিই, সু যোগ আগত। তাহলে সু হ্রস্ব উ আছে, এই হ্রস্ব পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হ্রস্বর পরিবর্তে এখানে স্বরিয়া আছে, তাহলে হ্রস্ব উ যোগ স্বরি আ। তাহলে হ্রস্বর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হ্রস্বর পরিবর্তে নিয়ে আসবো ব। এটা এবং ব ফলা হিসাবে যে বর্ণের সাথে হ্রস্বটা যুক্ত থাকে সেই হ্রস্বটি সেই বর্ণের সাথে ব ফলা যুক্ত হবে। এরপরে স্বরি আ আছে, এই স্বরিয়াটি কার হিসাবে যুক্ত হয়ে গেল? পরবর্তী যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যুক্ত হবে। সুযোগ আগত সমান সমান স্বাগত। একইভাবে অনুযোগ এসন, তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা বলো দেখি? তাহলে প্রথম শব্দে থাকে অন, এখানে হ্রস্বও আছে, সেই হ্রস্বটি বফলা হিসাবে যুক্ত হবে। এখানে দেখো একটি এ আছে, এই এ বর্ণটি কার হিসাবে যুক্ত হবে? পরবর্তী বর্ণগুলো আমরা লিখে দেব, অনুযোগ এসন অন্বেষণ। তাহলে আশা করি নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন একটি সন্ধি বিচ্ছেদ করে শোনাও। তাহলে এর সন্ধি বিচ্ছেদ কি হবে? স্বল্প, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? এখানে বফলা আছে, যে বর্ণের সাথে বফলা থাকবে সেই বর্ণের বফলার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? বফলার পরিবর্তে আমরা নিয়ে আসবো একটি হ্রস্ব উ অথবা দীর্ঘ উ। তাই হ্রস্ব নিয়ে আসলাম। এরপরে এখানে কোনো বফলার পরে কোনো স্বর বর্ণ মানে কার যুক্ত নেই। কার যুক্ত না থাকলে সেখানে স্বরে অ আছে ধরে নিতে হবে। সুযোগ অল্প সমান সমান স্বল্প। এর পরের নিয়মটি হচ্ছে, যদি রি থাকে, তোমরা নিশ্চয় রি জানো, রি এর পরে অন্য স্বরধ্বনি থাকলে রি এর স্থলে হবে র। এটি রফলা হিসাবেও ব্যবহৃত হতে পারে। তাহলে দেখো, পিতৃযোগ আলয়। তাহলে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে রি যুক্ত আছে, রি এর পরিবর্তে রি বর্ণটি কি বর্ণে পরিণত হবে? রি বর্ণটি র অর্থাৎ রফলা হবে। তো রফলা হলে পয় রস্বই তয় রফলা পিত্র, এরপরে আ পিত্রা লয়। পিতৃযোগ আলয় সমান সমান পিত্রালয়। মাতৃযোগ আদেশ, মাত্রা আদেশ মানে মায়ের আদেশ। এ বর্ণ, এ ধ্বনির পরে যদি অন্য স্বরধ্বনি থাকে, অর্থাৎ প্রথম শব্দের শেষে এ আছে এবং দ্বিতীয় শব্দটি যদি অন্য স্বরধ্বনি দিয়ে শুরু হয়, তাহলে এ এর স্থলে অয় হবে, আর অন্য স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হবে যদি অন্য স্বরধ্বনি থাকে। আর যদি অন্য স্বরধ্বনির মধ্যে স্বরী অ থাকে তাহলে তার কোনো সংক্ষিপ্ত রূপ নেই, আমরা কিন্তু পারবই না।
ঠিক আছে, দেখো নে যোগ অন। তাহলে প্রথম শব্দ আছে নে, দন্ত নয়ের সাথে এ যুক্ত আছে, তাহলে এই এ কে আলাদা করব, এখানে স্বরে অ যুক্ত আছে। এ এর পরিবর্তে আমরা কি নিয়ে আসব, এর পরিবর্তে নিয়ে আসব অয়। আমরা জানি যে এই স্বরে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, আছে সংক্ষিপ্ত রূপ কিন্তু নেই, তাহলে স্বরে অ অটোমেটিক্যালি বাদ চলে যাবে, অন্তস্থ অ হবে। এরপরে দেখো এখানে দ্বিতীয় শব্দের শুরুতে আছে স্বরে অ, এই স্বরে অর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, হবে দন্ত ন। তাহলে নে যোগ অন নয়ন, চে যোগ অন চয়ন, বে যোগ অন বয়ন। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, তোমরা নিশ্চয় জানতে পারবে। পরের নিয়ম, যদি ওই থাকে, অর্থাৎ প্রথম শব্দের শেষে যদি ওই থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি অন্য স্বরধ্বনি থাকে, তাহলে অয়ের স্থলে হবে আয়, ওয়ের স্থলে হবে আয়, আর অন্য স্বরধ্বনি যেটি আছে তা কার হিসাবে যুক্ত হবে। যেমন নই যোগ অক, তাহলে নই আমরা ওই পাচ্ছি, এরপর এখানে স্বরে অ আছে, তাহলে দন্ত ন, ওই বাদ দিলে দন্ত ন থাকে। এই দন্ত নয়ের পরে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা ওই এর পরিবর্তে কি পেয়েছি, আই পেয়েছি। তাহলে স্বরে আ এর সংক্ষিপ্ত রূপ আছে, স্বরে আ কার হিসাবে যুক্ত হলো, তারপরে অন্তস্থ অ, দ্বিতীয় শব্দে অক, এই স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, আছে ক। নৈ যোগ অক সমান সমান নায়ক, গৈ যোগ অক গায়ক। প্রথম শব্দের শুরুতে যদি ও থাকে, ও ধ্বনি, এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ও ছাড়া অন্য স্বরধ্বনি থাকে, তাহলে ও এর স্থলে হবে অব, ও এর স্থলে কি হবে, অব হবে, আর অন্য স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হয়ে যাবে। দেখো প্রথম শব্দের শুরুতে হবে ও, তাহলে গো যোগ আদি, ও যোগ স্বরে আ, তাহলে ও এর স্থলে আমরা কি পাবো, ও যদি বাদ দিই তাহলে হয় গ, ও এর স্থলে আমরা পেয়েছি অব, তাহলে স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই ব, এই স্বরে আ আছে, দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে, স্বরিয়া, অতএব স্বরিয়া এখানে কার হিসাবে যুক্ত হবে, গো যোগ আদি সমান সমান গবাদি। প্রিয় শিক্ষার্থী, নিয়মগুলো খুবই সুন্দর, তাহলে একটু আমাদেরকে একটু সন্ধি বিচ্ছেদ করে দেখাও। গবেষণা, এর সন্ধি বিচ্ছেদ কি হবে, তো গবেষণার সন্ধি বিচ্ছেদ দেখো, এখানে ব আছে, বয়ের সাথে এ যুক্ত আছে, তাহলে আমরা ব এর পরিবর্তে কিন্তু আমরা ব একটি ধ্বনির পরিবর্তে আগত, সেই ধ্বনিটি কি, ও, তাহলে বয়ের পরিবর্তে আমরা ও নিয়ে আসবো গো, এরপরে বয়ের সাথে এ যুক্ত আছে, এই এ ধ্বনিটিকে পূর্ণ বর্ণ করবে, এটা দ্বিতীয় শব্দের গো যোগ এসোনা সমান সমান গবেষণা। ও এরপরে যদি অন্য স্বরধ্বনি থাকে, তাহলে ও এর স্থলে আমরা নিয়ে আসবো আপ, আর অন্য স্বরধ্বনি যেটি থাকবে সেই স্বরধ্বনিটি কার হিসাবে যুক্ত হবে। যেমন নৌ যোগ ইক, এখান থেকে এই নৌ থেকে যদি আমরা ও বাদ দিই তাহলে থাকবে ন, এই ও এর পরিবর্তে আমরা নিয়ে আসবো আব। এরপর দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে, দ্বিতীয় শব্দের শুরুতে আছে রস্ব ই, এই রস্বটা কার হিসাবে যুক্ত হবে, নৌ যোগ ইক সমান সমান নাবিক। তো
তো প্রিয় শিক্ষার্থী, এই যে আলোচনা, আশা করি তোমরা খুব ভালোভাবেই এই নিয়মগুলো বুঝতে পেরেছো। তো আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর সময় পাচ্ছি না। আগামী ক্লাসে আমরা বিসর্গ সন্ধির সাথে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে যে উদাহরণগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, এই নিয়মের উদাহরণগুলো হোমওয়ার্ক, এই উদাহরণগুলো খাতায় লিখে সন্ধি বিচ্ছেদ করে খাতায় লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমরা মূল্যায়ন করে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মানুষ হিসাবে আমাদের যে সকল নৈতিক গুণাবলী অর্জন করা দরকার, মানুষকে মানুষে পরিণত হতে হলে এই গুণাবলী অবশ্যই থাকতে হবে। তার মধ্যে ন্যায়পরায়ণতা অন্যতম। তো ন্যায়পরায়ণতা কি? আমার ব্যক্তি স্বার্থ ক্ষেত্রে আমি যদি অন্যায়কে প্রশ্রয় দিই তাহলে আমি ন্যায়পরায়ণ নয়। আমি আমার জন্য যা পছন্দ করি, একজন অপরিচিত ব্যক্তি, অনাত্মীয় ব্যক্তি, তার জন্য একই নিয়ম যখন প্রযোজ্য হবে তখনই এটা ন্যায়পরায়ণতা। অর্থাৎ আমি আমার যা ব্যবহারের জন্য যা কিনতে পারি, অন্যজনকে দান করলেও সে একই জিনিস দান করব। আমি আমার বিচারের জন্য যে নিয়ম, যে বিধি, অন্যজনের বিচারের জন্য সে একই নিয়ম বা বিধি। আমার চলার জন্য যে নিয়ম, অন্যজনের চলার জন্য নিয়ম। আমার কাজের জন্য যে নিয়ম, অন্যজনের কাজের জন্য একই নিয়ম। অর্থাৎ সকল ক্ষেত্রে যখন আমি এবং অন্য ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তখনই হচ্ছে তা ন্যায়পরায়ণতা। আমরা সবাই সেই নিয়ম বিধিবিধানগুলো মেনে ন্যায়পরায়ণতার পরিচয় দিয়ে নিজের জীবনকে গড়ে তুলব, এই আশা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।